ডিপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা এখনো আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হওনি তারা কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যেও। এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমি ক্লাসের বিভিন্ন আপডেট এবং আমি ক্লাস করানোর পরে যে পিডিএফগুলো দেবো পরে সেইগুলো তোমরা সেখানে পেয়ে যাবে। ঠিক আছে, আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব জাতি গঠনের যে চ্যালেঞ্জ সমূহ চ্যাপ্টার 4-এ আছে সেখান থেকে পরীক্ষায় আসার মতো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। ঠিক আছে, যাদের রাষ্ট্রবিজ্ঞান আছে তাদের চ্যাপ্টার 4-এ দেখবে চ্যালেঞ্জেস অফ নেশন বিল্ডিং। চ্যাপ্টার 4-এ জাতি গঠনের চ্যালেঞ্জ সমূহ যে অধ্যায় আছে সেখান থেকে গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসতে পারে এমন প্রশ্ন নিয়ে আজকের আলোচনার বিষয়। প্রথম পার্ট, পার্টিশন অ্যান্ড রিফিউজি প্রবলেমস। দেশভাগ এবং উদ্বাস্তু সমস্যা থেকে কি কি প্রশ্ন আসতে পারে দেখো। 1 নম্বর প্রশ্ন, ভারতের স্বাধীনতা আইন কোন বছর ব্রিটিশ সংসদে পাশ হয়? 1947 সালে পাশ হয়েছিল। 18ই জুলাই ব্রিটিশ রাজকীয় সম্মতি পায় ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947। এই আইনের ওপর ভিত্তি করেই 1947 সালের 15ই আগস্ট ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়েছিল। 2, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু এবং সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী এবং ডক্টর বি.আর. আম্বেদকর ছিলেন প্রথম আইনমন্ত্রী। 3 প্রশ্ন, 1947 সালের দেশভাগ কোন তত্ত্বের ওপর ভিত্তি করে হয়েছিল? দ্বিজাতি তত্ত্বের ওপর ভিত্তি করে হয়েছিল। এই তত্ত্বটা কি ছিল? যে দাবি করা হয় এই তত্ত্ব অনুযায়ী হিন্দু এবং মুসলিমরা কেবল দুটি আলাদা ধর্মীয় সম্প্রদায় নয়, তারা দুটি সম্পূর্ণ আলাদা জাতি। তাই তাদের জন্য পৃথক রাষ্ট্র ভারত ও পাকিস্তান প্রয়োজন, যার ফলেই ভারত ভাগ হয়েছিল, জন্ম নিয়েছিল পাকিস্তান। 4, দ্বিজাতি তত্ত্ব প্রথম কে উত্থাপন করেছিল? স্যার সৈয়দ আহমেদ খান তিনি এই তত্ত্বটা উত্থাপন করেছিল। 19 শতকের শেষের দিকে স্যার সৈয়দ আহমেদ খান প্রথম এই ধারণার সূত্রপাত করেন যে হিন্দু মুসলিম দুটি আলাদা জাতি, তাদের স্বার্থও ভিন্ন। পরবর্তীতে 1940 সালের লাহোর অধিবেশনে মোহাম্মদ আলী জিন্নাহ এই তত্ত্বকে ভিত্তি করেই অফিসিয়ালি মুসলিম লীগের পক্ষ থেকে পাকিস্তান দাবি তোলেন। 4 প্রশ্ন, 1947-এর 15ই আগস্ট মধ্যরাতে জওহরলাল নেহেরু দেওয়া বিখ্যাত ভাষণটির নাম কি ছিল? নাম ছিল ট্রাইস্ট উইথ ডেস্টিনি। ভারতের স্বাধীনতার মুহূর্তে সংবিধান সভায় দাঁড়িয়ে জওহরলাল নেহেরু এই ঐতিহাসিক ভাষণটি দিয়েছিলেন। বাংলায় একে বলা হয় নিয়তির সাথে অভিসার। ডিসকভারি অফ ইন্ডিয়া হলো নেহরুর লেখা একটি বিখ্যাত বই। 6, দেশভাগের সময় ভারতের সীমানা নির্ধারণের জন্য গঠিত কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? উত্তর, স্যার সিরিলি র্যাডক্লিফ। তিনি ভারত পাকিস্তানের সীমানা ম্যাপের ওপর দাগ কেটে নির্ধারণ করেছিলেন, যার ফলেই বহু সীমান্ত এলাকায় তীব্র বিশৃঙ্খলাও তৈরি হয়েছিল। 7 প্রশ্ন, ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা রেখাটি কি নামে পরিচিত? র্যাডক্লিফ লাইন নামে পরিচিত। আর ভারতের যে অংশ জম্মু কাশ্মীর সেটি পাকিস্তান দখল করে রেখেছে, যাকে বলা হয় পিওকে। ঠিক আছে, এই পিওকে যে জায়গাটা তার সঙ্গে ভারতের মূল ভূখণ্ডের যে সীমানা আছে তার যে বাউন্ডারি টানা হয়েছে সেটাকে বলা হয় এলওসি বা লাইন অফ কন্ট্রোল। তাই
এই এলওসির এই অংশটিকে বলা হয় কি? পিওকে, পাকিস্তান অধিকৃত কাশ্মীর। আর সেই পিওকের সঙ্গে যে লাইন আছে সেটাকে বলা হয় এলওসি বা লাইন অফ কন্ট্রোল। 4. দেশভাগের ফলে ভারতের কোন দুটি প্রদেশ সবচেয়ে বেশি ব্যবচ্ছেদ বা ক্ষতিগ্রস্ত হয়েছিল? সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল পাঞ্জাব ও সিন্ধু প্রদেশের মানুষ, যারা ধর্মের ভিত্তিতে দেশ চেয়েছিল তারা তো পাকিস্তানে চলে গেছিল, আবার যারা নিরীহ মানুষ তারা বিভিন্ন অত্যাচারের শিকার হয়ে ভারতে প্রবেশ করেছিল, যার ফলে ভারতে কি তৈরি হয়েছিল? উদ্বাস্তু সমস্যা হয়েছিল। 9. কাকে সীমান্ত গান্ধী বলা হয় যিনি দ্বিজাতি তত্ত্বের তীব্র বিরোধিতা করেছিলেন? খান আব্দুল গফফর খানকে বলা হয়। তিনি উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের এই মহান নেতা মহাত্মা গান্ধীর অহিংস নীতির পরম ভক্ত ছিলেন, তাই তাকে সীমান্ত গান্ধী বা বাদশাহ খান বলা হতো। তিনি শেষ মুহূর্ত পর্যন্ত দেশভাগের এবং দ্বিজাতি তত্ত্বের তীব্র বিরোধিতা করেছিলেন। 10. সীমান্ত গান্ধীর নেতৃত্বাধীন কোন সংগঠন দেশভাগের বিরোধিতা করেছিল? 1. খুদাই খিদমতগার এবং লাল কুর্তা দল। এই দুটো দলই ছিল খান আব্দুল গফফর খানের তৈরি একটা স্বেচ্ছাসেবক সংস্থা, যাদের বলা হতো কি? ঈশ্বরের সেবক। খুদাই খিদমতগার মানে বলা যায় ঈশ্বরের সেবক, আর রেড শার্ট মানে লাল রঙের কুর্তি যারা পরতো তাদেরকে বলা হতো। 11. দেশভাগের পর উদ্বাস্তু পুনর্বাসনের জন্য ভারতের কোন শহরে বিশাল ক্যাম্প তৈরি করা হয়েছিল? উত্তর কুরুক্ষেত্র। ঠিক আছে। পাঞ্জাব সীমান্ত পেরিয়ে আসা লক্ষ লক্ষ বাস্তুচ্যুত মানুষের আশ্রয়ের জন্য হরিয়ানার কুরুক্ষেত্রে ভারতের বৃহত্তম উদ্বাস্তু ক্যাম্প বা তান্ত্রিক শিবির গড়ে তোলা হয়েছিল। একসময় এখানে 3 লক্ষেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছিল। 12. ভারতের স্বাধীনতা লাভের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? স্বাধীনতা লাভের সময় ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। তিনি 3রা জুন প্ল্যান বা মাউন্টব্যাটেন পরিকল্পনার মাধ্যমে দ্রুত দেশভাগ ও ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করেন। 13 প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম এবং শেষ ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? চক্রবর্তী রাজা গোপালাচারী ছিলেন, তাকে রাজাজিও বলা হয়। 14 প্রশ্ন, দেশভাগের সময় ভারতের আনুমানিক কত মানুষকে ঘর বাড়ি ছেড়ে বাস্তুচ্যুত হতে হয়? প্রায় 80 লক্ষ মানুষ এই বাস্তুচ্যুত হয়েছিল। 15, ব্রিটিশ ভারতের শেষ দিনে মোট দেশীয় রাজ্যের সংখ্যা আনুমানিক কত ছিল? প্রায় 565 বা কখনো কখনো দেখবে 562 সংখ্যাও বলা হচ্ছে। এরপরে দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তিকরণের যে সমস্যা হয়েছিল সেটা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো। ভারতের দেশীয় রাজ্যগুলিকে ভারতের অন্তর্ভুক্তি করার ক্ষেত্রে কার ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল? সর্দার বল্লভভাই প্যাটেল। ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসেশন ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসেশন বা ভারত ভুক্তির দলিল দ্বারা তিনি প্রত্যেকটা দেশীয় রাজ্যকে ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত করেছিলেন। এখানে সর্দার বল্লভভাই প্যাটেল ছাড়াও ভিপি মেননও ছিলেন। কাকে ভারতে লৌহমানব বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেল। যেমন বিসমার্ক জার্মানির ঐক্য সম্পন্ন করেছিলেন রক্তলৌহ নীতি দ্বারা, তেমনি সর্দার বল্লভভাই প্যাটেল কড়া হাতে দেশীয় রাজ্যগুলিকে অন্তর্ভুক্ত করেছিলেন, সেই কারণে তাকে লৌহমানব বলা হয়। 18, দেশীয় রাজ্যগুলির ভারতের অন্তর্ভুক্তির জন্য যে সম্মতিপত্রে স্বাক্ষর করতে হতো তার নাম কি ছিল? ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসেশন, যেটাকে ভারত ভুক্তির দলিলও বলা হয়। তাই উত্তর হবে কি? বি এবং সি উভয়ই অপশন ডি। 19 শের প্রশ্ন, দেশীয় রাজ্যগুলি রাজাদের যে বিশেষ ভাতা বা আর্থিক সুবিধা দেওয়া হতো তা কি নামে
পরিচিত ছিল, যেটাকে বলা হতো প্রিভি পার্স। কি বলা হতো? প্রিভি পার্স। রাজারা যাতে স্বেচ্ছায় তাদের রাজ্য ভারতের হাতে তুলে দেয়, তার বিনিময়ে ভারত সরকার তাদের রাজকীয় মর্যাদা বজায় রাখার জন্য একটি বার্ষিক নির্দিষ্ট ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দেয়, যা প্রিভি পার্স নামে পরিচিত। বার্ষিক ভাতা 1971 সালে ইন্দিরা গান্ধী সংবিধান সংশোধন করে এটি বাতিল করে দিয়েছিলেন। 20 প্রশ্ন। 1947 সালের আগস্টের মধ্যে কোন তিনটি রাজ্য ছাড়া প্রায় সব দেশীয় রাজ্য ভারতে যোগ দিয়েছিল? হায়দ্রাবাদ, জুনাগড় ও কাশ্মীর যোগ দিতে চায়নি, আর বাদবাকি রাজ্যগুলো ভারতের সঙ্গে যোগ দিয়েছিল দেশীয় রাজ্য হিসাবে। 22 1947 সালে জম্মু ও কাশ্মীরের শাসক বা মহারাজা কে ছিলেন? মহারাজা হরি সিং। 1947 সালে কাশ্মীরের মহারাজা ছিলেন ডোগরা রাজবংশের হরি সিং। কাশ্মীরের জনসংখ্যা ছিল মুসলিম প্রধান, কিন্তু শাসক ছিল হিন্দু। তিনি স্বাধীন থাকার পরিকল্পনা করেছিলেন, কিন্তু পরবর্তীকালে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকশনে 26শে অক্টোবর 1947 সালে তিনি সেই দলিলে স্বাক্ষর করেছিলেন, কারণ পাকিস্তান প্রচুর পরিমাণে টেররিস্ট পাঠিয়েছিল কাশ্মীরে আক্রমণ করার জন্য। 23 মহারাজা হরি সিং কত তারিখে ভারতের সাথে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশনে স্বাক্ষর করেন? 23 প্রশ্ন উত্তর হবে 26শে অক্টোবর 1947 সালে। 23 প্রশ্ন, আর একটা 23 হয়ে গেছে, ডবল হয়ে গেছে 23। 1947 সালে কাশ্মীরের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল কোনটি ছিল, যার নেতা ছিলেন শেখ আবদুল্লাহ? উত্তর হবে যে ন্যাশনাল কনফারেন্স পার্টি। ঠিক আছে, শেখ আবদুল্লাহর নেতৃত্বে অল জম্মু অ্যান্ড কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স ছিল কাশ্মীরের সবচেয়ে বড় সেকুলার রাজনৈতিক দল। সেকুলার মানে ধর্মনিরপেক্ষ দল। শেখ আবদুল্লাহ পাকিস্তানের দ্বিজাতি তত্ত্বের বিরোধী ছিলেন এবং জওহরলাল নেহরুর বন্ধুও ছিলেন। 24 হায়দ্রাবাদের শাসককে কি উপাধিতে ডাকা হতো? হায়দ্রাবাদের শাসক ছিলেন, উপাধি ছিল তার নিজাম। হায়দ্রাবাদের আসফ জাহি রাজবংশের শাসকদের নিজাম উপাধিতে ডাকা হতো। হায়দ্রাবাদ ছিল ভারতের সবচেয়ে বড় এবং ধনী দেশীয় রাজ্য। হায়দ্রাবাদের শেষ নিজাম কে ছিল? উসমান আলী খান, তিনি শেষ রাজা ছিলেন। মীর উসমান আলী খান ছিলেন হায়দ্রাবাদের সপ্তম এবং শেষ নিজাম। তিনি সেই সময়ে পৃথিবীর অন্যতম শীর্ষ ধনী ব্যক্তি ছিলেন এবং ভারতের চারপাশ থেকে ঘিরে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে টিকে থাকতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত হায়দ্রাবাদে রাজাকার বাহিনীরা সাধারণ হিন্দু জনগণের ওপরই বেশি করে আক্রমণ করায় ভারত নিজামকে সেনাবাহিনী অর্থাৎ অপারেশন পোলো দ্বারা হায়দ্রাবাদকে ভারতের সঙ্গে যুক্ত করে দেয়। 26 প্রশ্ন, হায়দ্রাবাদের নিজামের অত্যাচারী আধা সামরিক বাহিনীকে কি বলা হতো? রাজাকার বাহিনী বলা হতো। কাসিম রেজভির নেতৃত্বে রাজাকার নামক একটি উগ্রপন্থী আধা সামরিক বাহিনী হায়দ্রাবাদের সাধারণ মানুষ, বিশেষ করে বহু সংখ্যক হিন্দু জনসংখ্যা এবং ভারতপন্থী আন্দোলনকারীদের ওপর তীব্র অত্যাচার শুরু করেছিল। 27 হায়দ্রাবাদকে ভারতের অন্তর্ভুক্ত করার জন্য ভারত সরকার যে সামরিক অভিযান চালিয়েছিল তার নাম কি? অপারেশন পোলো। এই অপারেশন পোলো চালিয়েছিল জয়ন্ত চৌধুরী বা জে.এন. চৌধুরী। 28 প্রশ্ন, হায়দ্রাবাদ কত সালে আনুষ্ঠানিকভাবে ভারতের অন্তর্ভুক্ত করা হয়? হায়দ্রাবাদ 1948 সালে সেপ্টেম্বর মাসে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার প্যাটেল হায়দ্রাবাদে সেনা পাঠানোর সিদ্ধান্ত নেন। এই পুলিশ বা সামরিক অভিযানের কোড নাম ছিল অপারেশন পোলো। যেমন করে বর্তমানে আমাদের অপারেশন সিন্দুর চালানো হয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে, তেমনি তখনও যে অপারেশন নেওয়া হয়েছিল হায়দ্রাবাদকে সংযুক্তিকরণ করার জন্য, তাকে বলা হয়েছিল অপারেশন পোলো। 29 প্রশ্ন, ভারতের কোন দেশীয় রাজ্য স্বাধীনতার ঠিক আগে ভারতের প্রথম সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচন হয়েছিল? উত্তর হবে মণিপুর। মণিপুর হলো প্রথম রাজ্য যেখানে প্রথম আনুষ্ঠানিকভাবে
প্রথম আনুষ্ঠানিকভাবে সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। ঠিক আছে, 28টা মিস হয়ে গেছে। হায়দ্রাবাদ কত সালে আনুষ্ঠানিকভাবে ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত হয়? উত্তর হবে 1948 সালের 17ই সেপ্টেম্বর। 17ই সেপ্টেম্বর হায়দ্রাবাদের ভারতের সঙ্গে যুক্ত হয়। আর মণিপুরের যে ভোট হয়েছিল সেটা প্রথম ভারতের ভোট, যেটা জুন মাসে 1948 সালে হয়েছিল। 29, মণিপুরের মহারাজা কে ছিলেন যিনি 1948 সালে ভারতের সাথে চুক্তি স্বাক্ষর করেছিলেন? বোধচন্দ্র সিংহ বা সিং। মহারাজা বোধচন্দ্র সিং 1948 সালে অভ্যন্তরীণ স্বায়ত্তশাসন বা অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখার শর্তে, যাতে স্বায়ত্তশাসন মানে এখানে মনে রাখবে যে মণিপুরের মানুষরাই মণিপুরকে শাসন করবে, সেই অভ্যন্তরীণ স্বায়ত্তশাসন বজায় রাখা এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার শর্তে ভারত ভুক্তি দলিলে সই করেন। পরবর্তীতে 1949 সালে সেপ্টেম্বর মাসে তিনি সম্পূর্ণ একীভূতকরণের চুক্তিতে স্বাক্ষর করেন। আবার তখন স্বায়ত্তশাসন আর থাকে না। মণিপুরের রাজ্যটি কত সালে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়? পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পেয়েছিল 1972 সালে। 1949 সালে অন্তর্ভুক্তির পর মণিপুর প্রথম একটি কেন্দ্রশাসিত অঞ্চল ছিল। পরবর্তীতে 1972 সালের 21শে জানুয়ারি মণিপুর পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা লাভ করেছিল। এরপরে পার্ট 3-তে ভাষার ভিত্তিতে রাজ্যের পুনর্গঠন হয়েছিল ভারত। সেখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে? 31 প্রশ্ন, স্বাধীনতার পর ভাষার ভিত্তিতে রাজ্য গঠনের দাবি খতিয়ে দেখার জন্য 1948 সালে গঠিত প্রথম কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? উত্তর এস.কে. ধর কমিশন। এলাহাবাদের হাইকোর্টের তিনি অবসরপ্রাপ্ত বিচারপতি ছিলেন। 1948 সালের জুন মাসে ভাষাতাত্ত্বিক প্রদেশ অর্থাৎ ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন করা যায় কিনা তার জন্য এই কমিশন গঠিত হয়েছিল। এই কমিশন ভাষার ভিত্তিতে রাজ্য গঠনের শেষ পর্যন্ত বিরোধিতা করে এবং প্রশাসনিক সুবিধার উপর জোর দিয়েছিল। 1948 সালের ডিসেম্বর মাসে কংগ্রেসের জয়পুর অধিবেশনে গঠিত রাজ্য পুনর্গঠন কমিটির সদস্য কারা ছিলেন? জেভিপি মানে মনে রাখবে যে জওহরলাল নেহেরু, বল্লভভাই প্যাটেল এবং পট্টভি সীতারামাইয়া। ধর কমিশনের রিপোর্টের পর তীব্র অসন্তোষ দেখা দিলে কংগ্রেসের 3 শীর্ষ নেতাকে নিয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে, যারা ভাষার ভিত্তিতে রাজ্য গঠনের দাবি পুনর্বিবেচনা করেন। 33, জেভিপি কমিটির সম্পূর্ণ রূপ কি? বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহেরু এবং পট্টভি সীতারামাইয়া, অর্থাৎ জওহরলাল নেহেরু, বল্লভভাই প্যাটেল এবং পট্টভি সীতারামাইয়া। 34, তেলুগু ভাষাভাষীদের জন্য পৃথক অন্ধ্র রাজ্যের দাবিতে কোন গান্ধীবাদী নেতা 56 দিন অনশন করে মারা যান? পট্টি শ্রী রামলু, তিনি অনশন করে মারা যান। মাদ্রাজ প্রদেশ থেকে তেলুগুভাষী অঞ্চলের মানুষদের আলাদা করে নতুন অন্ধ্র রাজ্য গঠনের দাবিতে এই প্রবীণ গান্ধীবাদী নেতা 1952 সালের অক্টোবর থেকে আমরণ অনশন শুরু করেন। 56 দিন পর 15ই ডিসেম্বর তার মৃত্যু হলে সমগ্র মাদ্রাজ ও অন্ধ্র অঞ্চলে তীব্র হিংসাত্মক আন্দোলন ছড়িয়ে পড়ে। 35, পট্টি শ্রী রামলু মৃত্যুর পর কত সালে ভাষার ভিত্তিতে প্রথম অন্ধ্র রাজ্য গঠিত হয়? উত্তর 1953 সালে। ঠিক আছে, শ্রীরামলু মৃত্যুর পর পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু দাবি মেনে নিতে বাধ্য হন এবং 1953 সালের 1 অক্টোবর পৃথক অন্ধ্র রাজ্য গঠিত হয়। এর রাজধানী ছিল কুর্নুল। এর রাজধানী কি ছিল? কুর্নুল। 36, ভাষার ভিত্তিতে ভারতের গঠিত প্রথম রাজ্য কোনটি? ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য ভারতের অন্ধ্রপ্রদেশ। 1953 সালে গঠিত অন্ধ্র রাজ্যই ছিল ভাষার ভিত্তিতে তৈরি হওয়া ভারতের প্রথম রাজ্য।
পরবর্তীতে 1956 সালে হায়দ্রাবাদ রাজ্যের তেলুগুভাষী অঞ্চলের সাথে যুক্ত হয়ে নাম হয় এর অন্ধ্রপ্রদেশ। 37, ভারত সরকার কত সালে রাজ্য পুনর্গঠন কমিটি গঠন করে? উত্তর 1953 সালে। 38 প্রশ্ন, 1953 সালে গঠিত রাজ্য পুনর্গঠন কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? এসআরসি মানে হলো স্টেট রিঅর্গানাইজেশন কমিটি। ছিল ফজল আলী, তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন। ঠিক আছে, সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন, তাকেই করা হয়েছিল। বাকি দুজন সদস্য ছিল কে এম পানিক্কর এবং হৃদয়নাথ কুঞ্জুরু। বাকি দুজন সদস্য কে এম পানিক্কর এবং হৃদয়নাথ কুঞ্জরু। 39, রাজ্য পুনর্গঠন আইন কত সালে পাশ হয়েছিল? 1956 সালে এটি পাশ হয়েছিল। ঠিক আছে, নভেম্বর মাসে। 40, 1956 সালে রাজ্য পুনর্গঠন আইনের মাধ্যমে ভারতে কটি রাজ্য এবং কটি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি হয়েছিল? 40 প্রশ্ন, 14টি রাজ্য এবং 6টি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি হয়েছিল। এই আইনের মাধ্যমে ব্রিটিশ আমলের পুরনো জটিল রাজ্য বিভাজন পার্ট এ বি সি ডি তুলে দিয়ে সমগ্র ভারতকে 14টি রাজ্য এবং 6টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়েছিল। 41 প্রশ্ন, পার্ট 4 এর নিউলি ক্রিয়েটেড স্টেটস টেবিল অ্যান্ড ক্রাইটেরিয়া অর্থাৎ নতুন রাজ্য সৃষ্টি ও তার ভিত্তি থেকে কি প্রশ্ন আসতে পারে? পার্ট 4 এর 41 নম্বর প্রশ্ন, 1960 সালে দ্বিভাষিক বোম্বাই রাজ্যটি ভেঙে কোন দুটি নতুন রাজ্য তৈরি হয়েছিল? বোম্বাই রাজ্যটি ভেঙে তৈরি হয়েছিল যে মহারাষ্ট্র এবং গুজরাট। এই মহারাষ্ট্র, বোম্বাই রাজ্যে মারাঠি ও গুজরাটি এই দুই ভাষার মানুষ ছিলেন। মারাঠিদের সংযুক্ত মহারাষ্ট্র আন্দোলন এবং গুজরাটিদের মহাভারত গুজরাট আন্দোলনের পর 1960 সালের 1 মে বোম্বাই ভেঙে মারাঠি ভাষীদের জন্য মহারাষ্ট্র এবং গুজরাটি ভাষীদের জন্য গুজরাট গঠিত হয়। 42, 1966 সালে পাঞ্জাব রাজ্য ভেঙে কোন নতুন রাজ্যের সৃষ্টি হয় এবং পাঞ্জাবকে শিখ প্রধান রাজ্য করা হয়? 42 প্রশ্নের উত্তর হবে হরিয়ানা। মাস্টার তারা সিং এর নেতৃত্বে পাঞ্জাবি সুবা আন্দোলন, পাঞ্জাবি ভাষা রাজ্যের দাবি, এই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল। এর জেরে 1966 সালে শাহ কমিশনের সুপারিশে পাঞ্জাব ভেঙে হিন্দিভাষীদের জন্য হরিয়ানা গঠিত হয় এবং পাহাড়ি অঞ্চলগুলি হিমাচল প্রদেশের সাথে যুক্ত হয়। 43, নাগাল্যান্ড কত সালে ভারতের একটি পৃথক রাজ্য হিসাবে অন্তর্ভুক্ত হয়? 1963 সালের 1 ডিসেম্বর অসম রাজ্য থেকে নাগা হিলস অঞ্চলকে আলাদা করে ভারতের 16তম রাজ্য হিসাবে নাগাল্যান্ড গঠন করা হয়েছিল। 44, 1972 সালে উত্তর পূর্ব ভারতের কোন 3টি রাজ্য গঠিত হয়েছিল? 1972 সালে মেঘালয়, মণিপুর ও ত্রিপুরা তৈরি হয়েছিল। 1972 সালের 21শে জানুয়ারি উত্তর পূর্ব অঞ্চল পুনর্গঠন আইনের মাধ্যমে 3টি রাজ্য পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়। মেঘালয়কে অসম থেকে আলাদা করা হয় এবং মণিপুর ও ত্রিপুরা কেন্দ্রশাসিত অঞ্চল থেকে পূর্ণ রাজ্যে উন্নীত হয়। 45, 1975 সালে কোন রাজ্যটি একটি গণভোটের মাধ্যমে ভারতের 22তম রাজ্য হিসাবে যুক্ত হয়? গণভোটের মাধ্যমে সিকিম। ঠিক আছে, সিকিম আগে ভারতের একটি সংরক্ষিত রাজ্য ছিল যেখানে চোগিয়াল রাজবংশ শাসন করত। 1975 সালে সিকিমের জনগণ রাজতন্ত্রের অবসান ঘটিয়ে ভারতের সাথে যুক্ত হওয়ার পক্ষে ভোট দেন। 1975 সালে মে মাসে সিকিম ভারতের 22তম পূর্ণাঙ্গ রাজ্য হিসাবে অন্তর্ভুক্ত হয়। 46, 2000 সালে উত্তরপ্রদেশ ভেঙে কোন নতুন রাজ্যটি গঠিত হয়েছিল? উত্তরাখণ্ড গঠিত হয়েছিল। 2000 সালের 9 ডিসেম্বর উত্তরপ্রদেশের পাহাড়ি অঞ্চলের মানুষদের দীর্ঘদিনের দাবি মেনে উত্তরাঞ্চল গঠিত হয়, যার বর্তমান নাম উত্তরাখণ্ড।
47, 2000 সালে বিহার এবং মধ্যপ্রদেশ ভেঙে কোন দুটি নতুন রাজ্য তৈরি হয়েছিল? ঝাড়খণ্ড ও ছত্তিশগড়। 1 নভেম্বর 2000 সালে এটা হয়েছিল। ভারতের 26তম রাজ্য ছিল ছত্তিশগড় এবং 15 নভেম্বর বিহারের দক্ষিণাঞ্চলের আদিবাসী খনিজ সমৃদ্ধ অঞ্চল ভেঙে তৈরি হয় ঝাড়খণ্ড, ভারতের 28তম রাজ্য হিসাবে। 2014 সালে 2 জুন অন্ধ্রপ্রদেশ ভেঙে ভারতের 29তম বর্তমানে 28তম রাজ্য হিসাবে কোনটি আত্মপ্রকাশ করে? উত্তর তেলেঙ্গানা। তেলেঙ্গানা রাজ্যটি আত্মপ্রকাশ করেছিল। দীর্ঘ কয়েক দশক আন্দোলনের পর 2014 সালের 2 জুন অন্ধ্রপ্রদেশ উত্তর-পশ্চিমের 10টি জেলা নিয়ে তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়। বর্তমানে জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে যাওয়ায় ভারতের মোট রাজ্যের সংখ্যা 28টি হয়েছে, কিন্তু যখন ভাগ হয়েছিল 2014 সালে 2 জুন তখন তেলেঙ্গানা ছিল 29তম রাজ্য। কিন্তু বর্তমানে জম্মু কাশ্মীর যেহেতু কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে গেছে তাই তেলেঙ্গানা হয়ে গেছে কি 28তম রাজ্য। 49, ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং উত্তরাখণ্ড রাজ্যগুলি গঠনের প্রধান ভিত্তি বা ক্রাইটেরিয়া কি ছিল? ক্রাইটেরিয়া ছিল 49 প্রশ্ন, আঞ্চলিক সংস্কৃতি, উপজাতীয় পরিচয় এবং অনগ্রসরতার ভিত্তিতে এই ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং উত্তরাখণ্ড রাজ্যগুলি হয়েছিল। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে প্রশ্নগুলো যে প্রায় 49টা প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করা হলো। দেখা হচ্ছে পরের কোনো ক্লাস নিয়ে। ততক্ষণ ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।